গিয়ে কেবল এক্সারসাইজ ডাম্বেল তুলে তুলে এক্সারসাইজ করতে যায়, তাতে কিন্তু তার লাভ হবে না, আলটিমেটলি 1 কেজিও কমবে না। তাতে হয়তো পশ্চার ভুলের জন্য কি হবে, তার ইনজুরি চলে আসতে পারে। সেটা এমন আমি খুব জেদি মানুষ, আমি যখনই জীবনে কারোর কাছ থেকে ধাক্কা পেয়েছি বা আমি যে সে কিছু মানুষের কাছে, প্রচুর মানুষ আছে আমার সারাউন্ডিংয়ে, প্রচুর মানুষ আছে 10,000 ফিটের উপর থেকে স্কাই ডাইভ করা, আবার 22,000 ফিট থেকে স্কাই ডাইভ, এইগুলো কিন্তু মনের শক্তি অনেক বেশি বাড়িয়ে দেয়। মানে ঋষিকেশে ইন্ডিয়ার হাইয়েস্ট বাঞ্জি জাম্পিংটা করলাম, তো তারপরে করলাম হচ্ছে তার আগে গেলাম হচ্ছে এই বাঞ্জি জাম্পিং করার একটা ঋষিকেশ গেলাম, তার মাঝে গেলাম দিল্লি হরিয়ানা থেকে স্কাই ডাইভ করতে, 10,000 ফিট ওপর ছিল। এই যে অ্যাডভেঞ্চারগুলো করছি, মনের জোর বাড়ছে, কনফিডেন্ট, কারণ সব কিছুকে এগোতে গেলে মানসিক শক্তির প্রয়োজন, কনফিডেন্ট প্রয়োজন। আরেকটা কথা যেটা আমার ব্যক্তিগতভাবে জানা, সেটা হচ্ছে জিম এবং ফ্রি হ্যান্ড কোনটা বেশি কার্যকরী? দুটোই। জিম অ্যাকচুয়ালি ওয়েট লসের জায়গা না, মানে এটাই ভুল ধারণা মানুষের। ধরুন একজন ওবেসিটিতে ভুগছে, 80-85 কেজি ওজন, সে গিয়ে প্রথমেই যদি ভারী ভারী জিমে গিয়ে কেবল এক্সারসাইজ ডাম্বেল তুলে তুলে এক্সারসাইজ করতে যায়, তাতে কিন্তু তার লাভ হবে না, আলটিমেটলি 1 কেজিও কমবে না। তাতে হয়তো পশ্চার ভুলের জন্য কি হবে, তার ইনজুরি চলে আসতে পারে। সেটা হতে পারে ওই ব্যাক পেন, নয় হতে পারে আপনার ফ্রোজেন শোল্ডার, নয় হতে পারে স্লিপ ডিস্কের মতো প্রবলেম চলে আসতে পারে। ভারী ওয়েট তোলার আগে সচেতন হন যারা স্পেশালি প্রচুর ওয়েট। আচ্ছা, তাদের জন্য স্পেশালি ফ্রি হ্যান্ড ভীষণ প্রয়োজন। প্রথমে গিয়ে ফ্রি হ্যান্ড করুন, আর ডায়েটকে ঠিক করুন, মানে এক্সারসাইজ করুন, ফ্রি হ্যান্ড করুন, আর ক্যালোরি ডেফিসিটে যান। এই দুটোকে ঠিক করলে আপনার ফ্যাটটা কমে যাক, দেন আপনি জিমে কেবল এক্সারসাইজ করুন, ডাম্বেল করুন। জিম আর ডাম্বেল তোলা হচ্ছে ফিগারকে কারেকশন করার জন্য, এই দুটোকে ভ্রান্ত ধারণা, মানে জিম হচ্ছে ফিগার কারেকশন, ফিগারকে টোন করার জন্য, আর ওয়েট কমাতে হলে সবচেয়ে ভালো হচ্ছে ক্যালোরি ডেফিসিটে যাওয়া। আর সঙ্গে ফ্রি হ্যান্ড করুন 1 ঘন্টা আপনি, বা 30 মিনিট 45 মিনিট করুন। অনেক ভারী ভারী কথা হয়ে গেল, এবার একটু মন ভালো করার ব্যাপার আছে, যেটাকে আপনি বললেন যে পিসফুল মাইন্ড। যে আপনার এই অ্যাডভেঞ্চারের শখটা কবে থেকে শুরু হয়েছিল? অ্যাকচুয়ালি মানসিক জোর বাড়ানোর জন্য অ্যাডভেঞ্চার করা আমার জীবনে ওঠা নামা অনেক কিছুই দেখেছি, এবং এমন আমি খুব জেদি মানুষ, আমি যখনই জীবনে কারোর কাছ থেকে ধাক্কা পেয়েছি বা আমি যে সে কিছু মানুষের কাছে, প্রচুর মানুষ আছে আমার সারাউন্ডিংয়ে, প্রচুর মানুষ আছে, হয় না, যখন কোনো একটা ভালো কাজ করতে যাব, একটা পিছন টেনে ধরার প্রবণতা, তাকে একটা ছোট করার প্রবণতা, মানে প্রচুর মানুষের মধ্যে এটা থাকে। আমি জানি না এটা কী কারণ এবং এইগুলো আমাকে খুব জেদ তৈরি করেছিল এক সময়। এবং আমি অ্যাডভেঞ্চার করার কারণ হচ্ছে আমার মানসিক শক্তিকে বাড়ানোর জন্য। সত্যি কথা বলতে, আবার একদম অনেস্টলি স্পিকিং, আমার মানসিক শক্তি বাড়ানোর জন্য আমি অ্যাডভেঞ্চার করি। এবং আমি এই যে অ্যাডভেঞ্চারগুলো করি, আমি দিন দিন মনের দিক থেকে এত শক্ত হয়ে যাই, যখন মনে হয় আমি বোধহয় সব কিছু পারবো। যখন ওই 137 মিটার উপর থেকে লাফ দিতে পেরেছি, আমার মনে হয় আমি সব কিছু পারবো, সব কিছু জয় করতে পারবো, শুধুমাত্র মনের জোরের জন্য। তো মানসিক শক্তি বাড়ানোর জন্য অ্যাডভেঞ্চার, একদম মানে অনেস্টলি স্পিকিং এটাই কথা। তাহলে অ্যাডভেঞ্চার করার জন্য অ্যাডভেঞ্চার নয়, অ্যাডভেঞ্চার করার উদ্দেশ্য হচ্ছে মনের জোর বাড়ানো। মনের জোর বাড়ানো, একদম। আপনি দেখবেন যদি আরও কোনো অ্যাডভেঞ্চারাস যারা করে তাদের যদি আপনি ইন্টারভিউ নেন, দেখবেন সবাই একই কথা বলবে, মানে মনের জোর বাড়ানোর জন্য। কারণ এই যে এত দূর থেকে লাফ বা স্কাই ডাইভিং যাবো, আবার 10,000 ফিটের উপর থেকে স্কাই ডাইভ করা, আবার 22,000 ফিট থেকে স্কাই ডাইভ, এইগুলো কিন্তু মনের শক্তি অনেক বেশি বাড়িয়ে দেয়। এবং আমি সম্প্রতি একটি সাক্ষাৎকার দেখছিলাম কিছুদিন আগে, ভুবন বামের, তার সে একটা অ্যাডভেঞ্চার করেছিল সমুদ্রের তলায় গিয়ে, এবং করার পর যখন সে অভিজ্ঞতাটা বলছে যে আমার যখন সমুদ্রের তলায় যাওয়ার আগে যেরকম আমার মনের জোর ছিল, সমুদ্রের তলা থেকে যখন উঠে আসলাম মনের জোর অনেক বেশি বেড়ে যায়, অ্যাকচুয়ালি তাই। এবং অ্যাডভেঞ্চার যারা করে না, একবার করার পরে ভাবে কি আর করব না, কিন্তু তার বারবার টানে অ্যাডভেঞ্চার যারা করে। এবং বলছি যে ভয়টা কেটে যাওয়ার যে কি একটা আনন্দ, সেটা বলে বোঝানো যায় না। ভয় কেটে যাওয়ার অত্যন্ত, মানে কনফিডেন্ট, মানে আমি সব পারবো, মানে এই জায়গাটা তৈরি হয়। এবং সেটাই কার্যক্ষেত্র
কাজ করে হ্যাঁ, যায়। অবশ্যই সব কিছুর সঙ্গে সব কিছু রিলেটেড তো। আমি আজকে যে কাজ করছি এটারও তো আমাকে মনের জোর দরকার। এত পেশেন্ট, এত মানুষ, মানে আপনি ভাবতে পারবেন না কত মানুষ এক এক দিনে চেম্বারে আসে, কত রকম মানুষের সঙ্গে কথা বলছি, বিভিন্ন মানুষ বিভিন্ন মানসিকতা নিয়ে আসছে, তাহলে তাদেরকে হ্যান্ডেল করতে গেলে মনের জোরের প্রয়োজন হয়। এখনো অবধি আপনার 5টা সেরা অ্যাডভেঞ্চার কি কি? প্রথম হচ্ছে যখন আমার এতটা ওয়েট, তখন আমার তো এখন নাও 54, তখন আরেকটু বেশি ছিল, ওই ধরুন 69 টাইম ছিল, তখন থেকে প্যারাগ্লাইডিং করছি, প্যারাগ্লাইডিং দিয়ে জীবনটা শুরু করেছি। প্যারাগ্লাইডিং করেছি, প্যারাগ্লাইডিং প্রথমবার একটু ভয় ভয় লেগেছিল, অতটা উঁচু, তারপরে প্যারাগ্লাইডিংটা আরও বেশি উঁচুতে করলাম, মানে প্রায় 3500 মিটার উঁচু থেকে প্যারাগ্লাইডিং করলাম। সেটা কি আমাদের হিমাচলে? না, আমি করেছিলাম পেলিংয়ে। আচ্ছা। হ্যাঁ, তো 3500 মিটার থেকে তাও পাশ দিয়ে যখন হেলিকপ্টার যাচ্ছে, ওইটা একটা অন্যরকম অ্যাডভেঞ্চার, মানে খুব দারুণ লেগেছিল। তার নিজে এই বোধহয় হৃৎপিণ্ডটা থেমে গেল। হ্যাঁ, না, প্রথমবারটা ভয় লেগেছিল, বারবার বলছিলাম নামিয়ে দিতে, একটু ভয় ভয় কাজ করছিল প্রথমবারটা। তো পরের বারটা সত্যি কথা বলতে হয়নি। তবে আমার কি জানেন তো, আমার মনে হয়েছিল আমি যখন মানে যাই হোক, এটা বলছি পরের প্রসঙ্গে, যেটা বলছো তুমি যে 5টা অ্যাডভেঞ্চারের মধ্যে এই হলো প্যারাগ্লাইড। প্রথমবার ছোট প্যারাগ্লাইডিং করেছিলাম, পরের বার 3500 মিটার ওপর থেকে প্যারাগ্লাইডিং করেছিলাম। তারপরে বাঞ্জিং জাম্পিং, প্রথম গেলাম উত্তরাখণ্ড বাঞ্জি জাম্পিং করতে ঋষিকেশে। তখন ছিল ইন্ডিয়ার ফার্স্ট বাঞ্জিং জাম্পিং, ওটা ছিল প্রায় 97 মিটার ছিল উচ্চতা। হ্যাঁ, 300 ফিটের উপরে। তো ওইটা প্রথম করলাম ঋষিকেশ থেকে। তারপরে আবার টানলো যে না, আবার করব, এবার করব ইন্ডিয়ার হাইয়েস্ট বাঞ্জিং জাম্পিং। তো আমি তারপরে ইন্ডিয়ার হাইয়েস্ট বাঞ্জিং জাম্পিং 137 মিটার, ওইটা করলাম। সেটা কোথায়? ওটাও ঋষিকেশ, মানে ঋষিকেশে ইন্ডিয়ার হাইয়েস্ট বাঞ্জিং জাম্পিংটা করলাম। তো তারপরে করলাম হচ্ছে তো না, তার আগে গেলাম হচ্ছে এই বাঞ্জিং জাম্পিং করার একটা ঋষিকেশ গেলাম, তার মাঝে গেলাম দিল্লির হরিয়ানা থেকে স্কাই ডাইভ করতে। 10,000 ফিট ওপর ছিল। আমাদের দিল্লির হরিয়ানাতে যে স্কাই ডাইভটা হয় ইন্ডিয়ার মধ্যে বেশ ভালো এবং খুব সেফ, এবং ওটাও একটা অন্যরকম অ্যাডভেঞ্চার। মানে স্কাই ডাইভ যখন আস্তে আস্তে প্লেনটা উঠছে, আর প্লেনের একটা পাশ ফাঁকা, ধোঁয়াগুলো, মানে পুরো ধোঁয়া না, মেঘগুলো যখন আসছে, ওই সময় কিন্তু পৃথিবীর কারোর কথা মনে পড়ে না ওই মুহূর্ত, কে ফ্যামিলি আছে কে না আছে, শুধু গাইড কীভাবে করেছে আমাকে, আমার পাইলট যেভাবে গাইড করেছে আমাকে সেই ইনস্ট্রাকশানে যেতে হবে। তো ওইটা একটা মারাত্মক অ্যাডভেঞ্চার। মানে আমার পিঠে ছিল রাশিয়ান যে ভদ্রলোক ছিল, যে ভাষাগত সমস্যা অবশ্যই হয়েছে, মানে ওদের ভাষা তো আমাদের মানে ঠিকমতো বুঝতে আমরা পারি না। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো একটু ভাষাগত সমস্যা আছে, তবুও আমার মোটামুটি ওদের অঙ্গভঙ্গিতে আমি বুঝে নিয়েছি, অসুবিধা হয়নি খুব একটা। আর আমাদের তো পাইলট গাইড করে দিয়েছিল যে এইভাবে তুমি নামবে, ব্যানানা শেপের মতো তোমার বডিটা থাকবে, হাতটাকে সরিয়ে দেবে। তো একটু অবশ্যই প্রথম যেহেতু ওটা স্কাই ডাইভ ছিল, ভয় ভয় তো লেগেছিল। 2 নাম্বার হলো, তাহলে প্রথম দুবার প্যারাগ্লাইডিং হলো, স্কাই ডাইভিং হলো। তারপরে গেলাম, তার আগে ঋষিকেশে গেলাম, বাঞ্জি জাম্পিং করে এসেছি। তারপরে ঋষিকেশে গেলাম হাইয়েস্ট বাঞ্জি জাম্পিং করতে 137 মিটার। মানে ওটা যখন আমি খাদের কাছে গেলাম, আমি যখন নিচের দিকে তাকালাম, আমার শরীর খারাপ হতে শুরু করলো। মানে আমি শুধু ভাবছি কি, তার শরীর খারাপ হতে শুরু করলো। তারপরেও না একটা জিনিস মনে হলো, ওই যে সেকেন্ড ওয়েভ, কোভিডের সেকেন্ড ওয়েভের থেকে এটা ভয় কম। ওই যে সেকেন্ড ওয়েভের প্রত্যেকটা মুহূর্ত মনে হয়েছিল আজকে বোধহয় ঘুম থেকে উঠে আমি আর একজনের খবর শুনবো সে মারা গেছে। এই যে সেকেন্ড ওয়েভের সময় একটা মৃত্যু ভয় কাজ করেছিল, আমি বোধহয় এর কথা শুনবো খারাপ হয়ে যায়। কারণ প্রতিদিনই কাগজ খুললেই, কিছু খুললেই, ফেসবুক খুললেই কারো না কারো পরিচিত মানুষ চলে যাচ্ছে দেখতে পাচ্ছি, কাছের মানুষ, পরিচিত, যাকে 2 দিন আগে কথা বলে আসলাম সে চলে যাচ্ছে। এটা নিতে পারছিলাম না। তখন মনে ছিল যে এই 137 মিটার থেকে এইটা বোধহয় সহজ। তো যাই হোক, লাফালাম। তারপরে লাস্ট যেটা করে আসলাম জাস্ট কিছুদিন আগে, 1 বছর হয়নি, জাস্ট 4-5 মাস আগে গোয়া থেকে করে আসলাম, ওটা হচ্ছে ইনক্লাইন বাঞ্জি জাম্পিং। মানে এরকম ছিল জিনিসটা, ওটা দিয়ে লাফ দিলাম, এটা লাস্ট। তো আমার প্রত্যেকটা অ্যাডভেঞ্চারই আমার কাছে স্পেশাল, কারণ বাঞ্জি জাম্পিং ইজ এ নট ইজি। ওটা শুধু পায়ে দড়ি বাঁধা থাকে আর অত ফিট ওপর থেকে তাকে লাফ দিতে হয়, ওটা খুব একটা ইজি নয়, উল্টোভাবে। সো ওটা খুব একটা ইজি নয়, যথেষ্ট টাফ, এবং তার জন্য এইটার জোরের প্রচণ্ড প্রয়োজন। যারা এই ধরনের অ্যাডভেঞ্চার করতে চায় তাদের জন্য আপনার বার্তা কি হবে? করুন না,
মনের শক্তি বাড়বে। সত্যি করুন। যারা আমাকে দেখে ইন্সপায়ার হচ্ছেন, অনেকেই আমাকে মেসেজ করে, ম্যাম কীভাবে যাব, বা কত টাকা খরচা হয়েছে বা কী। দেখুন, বিশাল কিছু খরচা না। আপনারা যা ড্রেসপত্র কেনেন তার থেকে মানে রেগুলার, আমরা তো এখন দেখছি মানে প্রত্যেকটা অনুষ্ঠানের আগে নতুন ড্রেস কিনতে হয়, তার থেকে আমার মনে হয় এগুলো খরচা কম। এগুলোতে না কনফিডেন্ট বাড়বে। আমি যতবার আমি এবং খুব শিগগিরই আরেকটা মানে বড় একটা অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি খুব শিগগিরই। সেটা অবশ্যই এখনই বলবো না, ওটা থাক, সবাই দেখতে পারবে। আবার পৃথ্বী আবারই আসবে আবার পরের অ্যাডভেঞ্চারটার জন্য ইন্টারভিউ নিতে। তো কিন্তু এই যে অ্যাডভেঞ্চারগুলো করছি, মনের জোর বাড়ছে, কনফিডেন্ট। কারণ সব কিছুকে এগোতে গেলে মানসিক শক্তির প্রয়োজন, কনফিডেন্ট প্রয়োজন। আর স্পেশালি মেয়েদের জন্য একটা কথা বলবো, যারা আমরা মহিলারা আছি, কনফিডেন্ট লেভেলটাকে খুব ভালোভাবে গ্রো করুন। কারণ আমি বলবো বাঞ্জিং জাম্পিং বলে না, যে কোনো অ্যাডভেঞ্চার না আপনার ভয়টাকে কাটিয়ে দেবে। কোনো জিনিসের প্রতি ভীতি হচ্ছে আপনাকে কাটিয়ে দেবে। আর যে জিনিসটা ভয় পাচ্ছেন সেই জিনিসটা বারবার করুন, সেই জিনিসটা করার চেষ্টা দেখবেন, ভয়টাকে বলে না আগেকার দিনে অঙ্কে ভয় পায়, অঙ্ক সেই জন্য দেখবেন বাবা মা বলতো তুই ভয় পাচ্ছিস, তুই অঙ্কটা বারবার প্র্যাকটিস কর। এটা অনেকটা মনস্তাত্ত্বিক ব্যাপার। একদমই তাই। দু রকম মানে অ্যাকচুয়ালি সৌন্দর্য। পাহাড়টাই বেশি ভালো লাগে, পাহাড়ই বেশি টানে। কিন্তু যেটা আমি গেছি দেখেছি, হ্যাঁ আমি কমফোর্টেবল। আমি বলছি তো আমি যে জিনিসটা ভালোবাসি, যে জিনিসটা আমার ভালো লাগে, এবং যে জিনিসটা আমাকে দেখতে খারাপ লাগে না, অড লাগে না, সেই জিনিসটাই আমার কাছে কমফোর্টেবল। আমার চিটমিল, আমি মাসে একবার তো চিটমিল করতেই হয়। কিন্তু আমি না খেতে পারি না আজকাল, মানে আমার স্টমাক ডায়েট নিয়েছে স্টমাক, আর বলে না মানে এই জায়গাটা সাড়া দেয় না। সবই তো এখানকার খেলা, তো এইটা সাড়া দেয় না যে তুমি খাও। আর অ্যালকোহল প্রচুর ক্যালোরি থাকে জানেন তো। একটা আপনি অকেশনালি করছেন, সেটা মাসে একবার করছেন, দিস ওকে।